আজকে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর মানবদেহ প্রাণীবিজ্ঞানের মানবদেহ পরিপাক ও শোষণ এই অধ্যায় থেকে আমরা শুরু করছি। শিক্ষার্থীরা সবাই তোমরা ভালো আছো তো? দেখো, আজকে মানবদেহ পরিপাক ও শোষণ এটা থেকে যদি আমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করি, তাহলে প্রথমে আমরা দেখব এটা মানুষের মুখছিদ্র। মুখছিদ্রের মধ্যে পরে আছে মুখবিবর। মুখবিবরের থেকে এখানে লালা গ্রন্থি, তিন ধরনের লালা গ্রন্থি আছে। কানের গোড়া যেটা আছে সেটা হলো প্যারোটিড লালা গ্রন্থি, জিহ্বার গোড়া হলো সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি, আর চোয়ালে সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি। এই লালা গ্রন্থিগুলো পরিপাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি লালা গ্রন্থির অবস্থান, কাজ, বর্ণনা যত্ন সহকারে করব। পৌষ্টিক নালী এটা পাকস্থলীতে এসে সংযুক্ত হয়েছে। পাকস্থলী আমিষ জাতীয় খাদ্য পরিপাক শুরু হয় এবং এই আমিষ জাতীয় খাদ্য পরিপাকটা পাকস্থলী থেকে ডিউডেনাম থেকে ইলিয়াম থেকে খাদ্য পরিপাক হয়ে সিকামে জমা হয়। জমাকৃত খাদ্য একটা নির্দিষ্ট সময় পরে আমরা বাইরে মলত্যাগের মাধ্যমে বাইরে বের করে দিই। আমাদের সবচেয়ে বড় গ্রন্থি হলো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ, ইংরেজিতে যাকে বলে লিভার। এই যকৃতের অবস্থান, গঠন, কাজ, যকৃৎ কিভাবে সঞ্চয় করে খাদ্য, সেই সঞ্চয়ের ভূমিকা, সঞ্চিত খাদ্যকে যেভাবে ব্যবহার করে শরীরে কাজে লাগা তাকে বিপাক বলা হয়। বিপাকের ভূমিকা এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আমরা দেখবো যে অগ্নাশয়, পাতার মতো যে অংশটা, এটাকে আমরা এখানে নিয়ে আসে আরো সুন্দর দেখা যায়। এই যে পিত্ত থেকে পিত্তরস নিঃসৃত হয়ে অগ্নাশয় আসে। এই অগ্নাশয় একটা পাতার মতো গ্রন্থি, এটার অবস্থান, গঠন, কাজ প্রশ্ন আকারে আসতে পারে। তাহলে প্রথমে আমরা দেখবো যে খাদ্যটা মুখ ছিদ্রের মাধ্যমে মুখ বিবরে চলে যায়। মুখ বিবর থেকে আস্তে আস্তে প্যারোটিড লালা গ্রন্থি, সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি, সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থির রসে সিক্ত হয়, পাকমণ্ডে পরিণত হয় এবং সেই খাদ্য অন্য নালী হয়ে পাকস্থলীতে চলে আসে। এখন পাকস্থলীতে আসার সাথে সাথে দেখো আসে পাচক রস নিঃসৃত হয়। পাচক রসের উপাদানগুলো হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন, প্রোরেনিন এবং মিউসিন। হাইড্রোক্লোরিক অ্যাসিড সমস্ত আগত খাদ্যকে অ্যাসিড মাধ্যমে পরিণত করে। অ্যাসিড মাধ্যমে পরিণত করে খাদ্যের সাথে আগত জীবাণুকে ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে, নিষ্ক্রিয় প্রোরেনিনকে সক্রিয় রেনিনে পরিণত করে। এই পেপসিন আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে পেপটুন এবং প্রোটিউজে পরিণত করে। এটা পাকস্থলীতে সংগঠিত হয়। এই পেপটুন, প্রোটিউজ এবং দুগ্ধ জাতীয় খাদ্য কেসিনকে রেনিন, প্যারাকিসিনে পরিণত করে। পেপটুন, প্রোটিউজ এবং প্যারাকিসিন এই সবগুলো খাদ্যই একই উপাদান, একই ধরনের। এই খাদ্যগুলো ডিউডেনাম হয়ে এই পাকস্থলী থেকে ডিউডেনামে আসে, ডিউডেনাম থেকে ইলিয়ামে চলে আসে। ডিউডেনামে যখন আসে তখন যকৃৎ থেকে যকৃৎ রস অর্থাৎ পিত্ত রস, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এই পিত্ত ও অগ্নাশয় নালীপথে, পিত্তাগ্নাশয় নালীপথে মিশ্রিত হয়। মিশ্রিত হয়ে ডিউডেনামে নিঃসৃত ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে। ট্রিপসিন, পেপটুন, প্রোটিউজ এবং প্যারাকিসিন এদেরকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড এবং ডাইপেপটাইডে পরিণত করে। আমরা ডাইপেপটাইড না বলে পলিপেপটাইডও বলতে পারি। পলিপেপটাইড বা ডাইপেপটাইড আবার ইলিয়ামে চলে আসে। ইলিয়াম থেকে খাদ্যটা ইরেপসিন নামক হরমোন নিঃসৃত হয়, এনজাইম নিঃসৃত হয়। এনজাইম নিঃসৃত হয়ে এটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড এবং অপাচ্য অংশে পরিণত হয়। এই অপাচ্য অংশটা যদি আমরা এখানে দেখি যে এই ইলিয়াম থেকে খাদ্যটা একবারে ডিউডেনাম থেকে যে সিকাম থেকে আরোহী কোলন, তারপরে অনুপ্রস্থ কোলন এবং নিম্নগামী কোলন হয়ে মলাশয়ে চলে আসে। মলাশয় থেকে বায়ুপথে বাইরে নির্দিষ্ট সময়ে নিষ্ক্রান্ত হয়।
তাহলে আমরা এখান থেকে খাদ্য আমিষ জাতীয় খাদ্য পরিপাক দেখলাম। এই আমিষ জাতীয় খাদ্য পরিপাকের সাথে লালা গ্রন্থি 3 ধরনের পাওয়া যায়: পেরোটিড লালা গ্রন্থি, সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি এবং সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি। 3টি লালা গ্রন্থি কাজ করব। আর মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। এই যকৃতের অবস্থান, গঠন এবং কাজ করব। এই যকৃতের অবস্থান, গঠন এবং কাজ করার জন্য শিক্ষার্থীরা তোমরা সহজেই আমরা একটি বইয়ের রেফারেন্স দেব, যদি একাধিক বই এটা সুন্দর আছে। তাহলে প্রথমে আমরা দেখব যে যকৃৎ এর অবস্থান, গঠন, কাজ। আমরা মাজেদা বেগমের বইয়ের 131 পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। 131 পৃষ্ঠা যকৃৎ আছে, যকৃতের অবস্থান আছে, গঠন আছে। আর এই যকৃতের যে পরিপাক এবং বিপাকীয় ভূমিকাটা, এটাই কাজ, এটি হলো কাজ। তাহলে আমরা এখান থেকে এই যকৃৎ মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি। এখানে খাদ্য পরিপাক সহায়তা করে, খাদ্য সঞ্চয় করে। এই সমস্ত কারণে একে যকৃৎকে জৈব রসায়নাগার বলা হয় বা এটাকে পোতাশ্রয় বলা হয়। আমরা একটি খ প্রশ্নে যদি যাই, অর্থাৎ কোন ধাবনমূলক, তাহলে এখান থেকে প্রশ্ন হবে যকৃৎকে জৈব রসায়নাগার বলা হয় কেন। এই প্রশ্নগুলো সহজেই আমরা চলে আসবো আমরা এই উদ্দীপক যদি আমরা লক্ষ্য করি, সেই এ অংশটি হলো যকৃৎ, বি অংশটি হলো পাকস্থলী, সি অংশটি হলো অগ্নাশয়। এই অংশে যদি আমরা জ্ঞানমূলক প্রশ্নে যাই, তাহলে আমরা সহজেই দেখতে পাবো যে আমরা মাজেদা বেগমের বইয়ে অনেকগুলো প্রশ্ন এখানে আমাদের দেওয়া আছে। সেই প্রশ্নগুলো আমি পৃষ্ঠা নাম্বার লিখে দিয়েছি। শিক্ষার্থীরা তোমরা পৃষ্ঠা নাম্বার দেখে প্রশ্নগুলো শিখে নেবে। তাহলে সেখানে আমরা পৃষ্ঠা হলো 155 লেখা আছে। সেই 155 পৃষ্ঠাতে আমরা প্রশ্নগুলো কোনটা কোন বোর্ডে আছে লেখা আছে। সময় বাঁচানোর জন্য আমরা পৃষ্ঠা নাম্বার লিখে দিয়েছি। তোমরা এটা দাগ দিয়ে নিয়ে এখান থেকে বোর্ডের যে প্রশ্নগুলো, এই যে এখানে লেখা আছে 155 পৃষ্ঠা, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। আমি সহজেই পৃষ্ঠা নাম্বার লিখেছি। তোমরা প্রত্যেকে এখান থেকে 7 থেকে 8টি করে প্রশ্ন শিখে, যেগুলো বোর্ডে এসেছে এগুলো অগ্রাধিকার ভিত্তিতে শিখে তারপরে এটা আমাকে লিখে জমা দিয়ে দেবা। আমি সেগুলো উত্তর তোমরা এই পেজে যদি দিয়ে দাও আমি দেখে নেব, অথবা খাতা লিখে দেওয়া অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়া দিলেও সেটা আমি দেখে পরীক্ষা করে নাম্বারিং করে দেবো, ভুল থাকলে বলে দেবো। এখন আমরা এই আজকের পরবর্তী যদি আমরা দেখি, বি একটি পাকস্থলী, এতে খাদ্য পরিপাক, আমিষ জাতীয় খাদ্য পরিপাক করতে আমরা পড়েছি। এই আমিষ জাতীয় খাদ্য পরিপাক, এই যে এখানে আমরা প্রশ্ন দেব যে বি চিহ্নিত অংশটি খাদ্য পরিপাক করে, আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে, কিন্তু সে নিজে আমিষ হওয়া সত্ত্বেও নিজে পরিপাক করে না, ব্যাখ্যা করা। এটাও আমরা মাজেদা বেগমের পৃষ্ঠা 126 নং পৃষ্ঠা আছে, তোমরা একটু দেখে নাও। আমি বইটা দেখাই দিচ্ছি, 126 নং পৃষ্ঠা। তাহলে পৃষ্ঠা যদি আমরা বের করি 126 বের করবো, এই যে এখানে বের করা আছে। তাহলে এখানে আমরা সুন্দর করে উত্তরটুকু আমাদের এখানে দেওয়া আছে। এই যে মানুষের খাদ্য পরিপাকের প্রণালীর মধ্যে 126 পৃষ্ঠা সুন্দর করে পাকস্থলী। এখানে যদি আমরা দেখাই দিই যে পাকস্থলী বা অন্ত্র নিজে হজম হয় না কেন, ব্যাখ্যা করো। 3টি কারণ আছে। এই 3টি কারণের মধ্যে আমরা সহজে আলোচনাতে বুঝতে পারবো যে পাকস্থলী একটি সক্রিয় অংশ। এর থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়, পাচক রস নিঃসৃত হয় এবং সে বিভিন্ন হরমোনের আন্দোলিত হয়। আন্দোলিত হওয়ার পরে খাদ্যটা এটা গায়ে লেগে থাকতে পারে না, ফসকে যায়, খাদ্যটা মাঝখানে চলে আসে এবং পরিপাক হয়ে যায়, যে কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিডোজেন পাকস্থলীকে পরিপাক করতে পারে না। ডিটেইলস আমাদের এখানে দেওয়া আছে, যদি আমরা সেটা দেখে নিই। এখানে 3টি কারণ আছে, 1, 2, 3, এই 3টি কারণ দেখলে যথেষ্ট। এখন আমরা ক, খ এবং গ, গতে এ এবং সি। এ ছিল হলো যকৃৎ, সি হলো অগ্নাশয়। তাহলে অগ্নাশয়টা আমরা 135 পৃষ্ঠা আছে, 135 পৃষ্ঠা। আমরা যদি চিত্র দেখি এর অবস্থান কোথায়, স্বভাবতই আমরা অবস্থানটা মুখস্থ না করে বই না দেখে এই চিত্র থেকে দেখতে পারবো। ডিডোনামের পাশে, পাকস্থলীর নিচে এবং হলো ওই জুজেনামের মাঝখানে পাতার মতো চ্যাপ্টা যে অংশটা, এটি হলো কি অগ্নাশয়। এটি একটি মিশ্র গ্রন্থি।
মিশ্র গ্রন্থি কাকে বলে? যা হরমোন এবং এনজাইম উভয় নিঃসরণ করে তাকে মিশ্র গ্রন্থি বলা হয়। এটা হরমোন নিঃসরণ করে, এনজাইম নিঃসরণ করে, খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে চর্বি জাতীয় খাদ্য পরিপাকে এই পিত্ত রস এবং অগ্ন্যাশয় রস না আসলে কোন চর্বি জাতীয় খাদ্য পরিপাক সম্ভব না বা হয় না। সেই ক্ষেত্রে আমরা এই অগ্ন্যাশয়ের অবস্থান, গঠন, কাজ আমি বইয়ে দেখাই দিচ্ছি, তারপরেও তোমরা এটা একটু পড়ে নিবা, কোনো সমস্যা হলে আমার সাথে কথা বলবে। আমরা এটা 135 পৃষ্ঠা। অগ্ন্যাশয়ের অবস্থান, গঠন, কাজ। এই অবস্থান আমি বলে ফেললাম, গঠন। এই গঠনটা আমরা একটু ভিন্নাঙ্গিকে এটার কলাতন্ত্র থেকে শিখতে পারি। অগ্ন্যাশয়ের বিভিন্ন অংশগুলো কি কি নিয়ে গঠিত, এটার আমরা ব্যবস্থা থেকে অংশগুলো পড়ে নিতে পারি। তাহলে আমরা এই বইয়ে সুন্দর করে 135 পৃষ্ঠা দেওয়া আছে, শিক্ষার্থীরা তোমরা অল্প সহজেই এটা এইখান থেকে এই 35 পৃষ্ঠা পড়লে আমাদের এটা উত্তর হয়ে যাবে। তাহলে আজকে আমরা এখন দেখব যে কিছু অংশ বাকি আছে। এই যে লাল চিহ্নিত অংশটা মিউসিন, এটাকে আমি ইন্ডিকেট করেছি লাল দেয়া, কারণ কি? এই মিউসিনের একটা কাজ আছে, সেটা কি করে? পাকস্থলীর ভিতরে এই লালটুকু, এই যে ডট ডট চিহ্নটা এখানে আমি দিয়েছি, সমস্ত পাকস্থলীর চতুর্দিক দিয়া সে একটা আবরণ সৃষ্টি করে। আবরণ সৃষ্টি করিয়া এই পাকস্থলীকে আমিষ, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ক্যাপসিনের ক্ষতিকারক দিক থেকে এটা রক্ষা করে। তাহলে এটা একটা মিউসিনের কাজ। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যাপসিনোজেন, প্রোরেনিন, মিউসিন এগুলো সবই পাচক রস, এদের নিঃসৃত সক্রিয় এবং নিষ্ক্রিয় অবস্থা এবং কার কি কাজ সেটা আমরা উপস্থাপন করলাম। এগুলো থেকে আমাদের ছোট ছোট প্রশ্ন আসবে। ক্যাপসিনোজেন কি, প্রোরেনিন কি, মিউসিন কি? দুগ্ধ জাতীয় আমিষকে পরিপাককারী এনজাইমের নাম কি? উত্তর হবে রেনিন। দুগ্ধ জাতীয় আমিষের নাম কি? ক্যাসিন। ক্যাসিন কি পরিপাক করে? রেনিন। এগুলো হলো আমাদের ছোটখাটো প্রশ্ন। যখন সমস্ত বইটা আমরা রিডিং করব, রিডিং করার অভ্যাস আমাদের থাকতে হবে। রিডিং করলেই আমরা ছোটখাটো প্রশ্নগুলোর জন্য আমাদের আর কারো ধারস্থ হতে হবে না, নিজের থেকেই আমরা এগুলো পেয়ে যাব। তাহলে আজকে আমাদের এই মানবদেহের পরিপাক এবং শোষণের একটা উদ্দীপক আমি এখানে উপস্থাপন করেছি। এ হলো যকৃৎ, বি হলো পাকস্থলী, সি হলো অগ্ন্যাশয়। তাহলে প্রশ্নগুলো আমরা পৃষ্ঠা নম্বর বলেছি, এখান থেকে 10 থেকে 15টি প্রশ্ন তোমরা শিখবা, খ থেকে 10 থেকে 15টি প্রশ্ন শিখবা। আর গ বলা আছে এ এবং সি এর অবস্থান, গঠন আর কাজ। কাজ মানেই আমরা যকৃতের বিপাক এবং পরিপাক। যকৃৎ পরিপাকে কি ভূমিকা রাখে, বিপাকে কি ভূমিকা রাখে। তাহলে এখানে কাজ নিয়ে এসে আসতে পারে যে এ এর পরিপাকের ভূমিকা সমূহ লিখো। এ এর পরিপাকের ভূমিকা, তাহলে যকৃতের পরিপাকের ভূমিকা। এরপরে আসো এ এর বিপাকের ভূমিকা কি, তাহলে যকৃতের বিপাকের ভূমিকা হয়ে গেল। হ্যাঁ, এখন যকৃতের পরিপাকের ভূমিকা আর বিপাকের ভূমিকা যদি এটাও আমরা সঞ্চয়ের ভূমিকা দেখতে চাই, তাহলে পৃষ্ঠা নং 132 ও 133-এ চলে যাব। তাহলে 132 আছে যকৃতের সঞ্চয়ের ভূমিকা, তারপরে যকৃতের বিপাকীয় ভূমিকা এখানে দেওয়া আছে। তাহলে এই দুটি পৃষ্ঠা পড়লে আমরা এখানে যে কোনো ধরনের প্রশ্ন হোক আনসার করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা আসি বি চিহ্নিত অংশটিতে খাদ্য পরিপাক করে কিন্তু নিজে করে না। এটার উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি। এছাড়াও এখানে প্রশ্ন হতে পারে যে বি অংশে যে খাদ্য পরিপাক শুরু হয়, উত্তর হবে বি অংশে কি খাদ্য পরিপাক শুরু হয়? আমিষ জাতীয় খাদ্য পরিপাক। এর পরিপাক প্রণালী বর্ণনা করো, তাহলে আমিষ পরিপাকের বর্ণনা আমরা ইতিপূর্বেই দিয়েছি। যদি তোমরা এটা বই থেকেও নিতে চাও তাহলে দেখবো যে বইয়ে সুন্দর করে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক দেওয়া আছে। আমরা এটা চার্টের থেকেও দেখতে পারি বা সুন্দর করে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়াটা আমরা দেখলে হয়ে যাবে। আমরা তাহলে আমিষ পরিপাক 133 পৃষ্ঠা সুন্দর করে দেওয়া আছে আমিষ পরিপাক। এই আমিষ পরিপাকের সারসংক্ষেপটুকু আমরা দেখে নেব, কেমন? তাহলে আজকে আমাদের এই অংশটুকু আমরা আগে পড়বো, তারপরে দেখব যে এই খাদ্য অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা হয়, স্থূলতা হলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এবং সেটা মানুষ রোগাক্রান্ত হয়। তাহলে বিএমআই কি, এরকম একটা প্রশ্ন করতে পারে, বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স। তাহলে এটা আমরা একটু সংজ্ঞা শিখে নেব। সংজ্ঞা শিখে এই অধ্যায়টা আমরা পরিপূর্ণভাবে এই উদ্দীপক অনুসারে আমরা প্রশ্নগুলো পরে দেখব, দেখে সেইটার মধ্যে কোনো সমস্যা থাকলে সমাধান হবে এবং পরবর্তী ক্লাসে আমরা আগামী
ক্লাসে তার পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব।